সাক্ষাৎ, হ্যাঁ, বলো বলো বলো। তুমি কি স্যারের স্লাইড থেকে পড়াও না, মানে বই থেকে পড়াইতেছো এগুলা? না, স্লাইড থেকে পড়াবো। বই থেকে কিছু জিনিস দেখানোর লাগে অনেক সময়, এই কারণে। আচ্ছা, ঠিক আছে। এটাকে আমি অনেক লাইটলি নিছিলাম, ভাবছি ছোট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। শেষ করতে মনে হয় যাই না অনেকক্ষণ লাগছে, মনে হয় বেশিও না ঠিক, হয়তো 5-6 ঘন্টা পড়ার লাগছে শেষ করতে, বা আরো বেশি হতে পারে। বই পড়ার কথা বলতেছি, স্লাইড দেখো তো। স্লাইড রিভিশনের জন্য পড়া যায়, খারাপ না স্লাইড, ঠিক আছে। প্রথমবার তো বই পড়তে হয় এর কারণে। আচ্ছা ঠিক আছে, তো ওকে, চ্যাপ্টার 5 দেখছো, চ্যাপ্টার 6 নিয়ে বডি গেইন মাইনাস যে চ্যাপ্টারটা, খুব সম্ভবত এটা শুনছি, যাই না ঠিক, উনি বললো তো 26 রেকর্ডিং করতেছো না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং অলরেডি অন করে ফেলছি। তুমি তো আসো এমনিও ক্লাসে, সমস্যা কি? যাই হোক, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো খুব সম্ভবত শুধু কামরুল স্যারের গুলা থাকবে হয়তো মিডিয়া, বাট ওটা জানাবে বলছে, সাব্বির স্যার বলছে হয়তো কামরুল স্যারের পাশ থেকেই থাকবে মিডিয়া। তো ওকে, তো এই চ্যাপ্টারের নাম হলো ক্যাপিটাল অ্যালোকেশন টু রিস্কি অ্যাসেটস, ঠিক আছে। ওকে, তো প্রথমে যে জিনিসটা নিয়ে বলছে সেটা হলো রিস্ক স্পেকুলেশন গ্যাম্বলিং, ঠিক আছে। তো ওরা দুটো জিনিসের ডিফারেন্স শুরুতে দেখাইছে, যে স্পেকুলেশন এবং গ্যাম্বলিং এর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্পেকুলেশন বিষয়টা কি, স্পেকুলেশন হলো তোমার মানে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া, ঠিক আছে। যে তোমার আম, আহ, ধরো তুমি কোনো একটা দেখতেছো যে কোনো কোম্পানির অবস্থা ভালো, ঠিক আছে, বা অবস্থার কথা বাদ দাও, তুমি বুঝতেছো হয়তো কোনো একটা কোম্পানি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে, যে এই কোম্পানির অনেক পোটেনশিয়াল আছে, সামনে হয়তো এটা শেয়ার প্রাইস আরো বাড়বে, ঠিক আছে। সো এটার ভিত্তিতে তুমি সবকিছু বিচার বিবেচনা করে তুমি এক্সপেক্ট করতেছো যে ওই কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে, ঠিক আছে। এটা একটা স্পেকুলেশন, তুমি স্পেকুলেট করতেছো যে কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে, এর কারণে হয়তো তুমি ওই কোম্পানি কল অপশন যে ইস্যু করছো ওখান থেকে তুমি কল অপশন নিচ্ছ, ঠিক আছে। তোমার লাভটা নির্ভর করতেছে ওই দাম বাড়ে কিনা সেটার উপর, ঠিক আছে, ওটার উপর নির্ভর করতেছে। বাট এই জিনিসটা একটা বেশি ক্যালকুলেটিভ এন্ড আন্তাজে না, ঠিক আছে। গ্যাম্বেলটা হলো কি তোমার, ওটার মধ্যে আনসার্টেনিটি এন্ড রিস্ক বেশি থাকে গ্যাম্বলিং এর মধ্যে, ঠিক আছে। তো স্পেকুলেশন এন্ড গ্যাম্বলিং এর মধ্যে মেইন যে ডিফারেন্সটা বলছে তারা, যে একটা কমেন্সুরেট গেইনের কথা বলছে, যেটা বলছে যে বইয়ে লেখা আছে, এখানে কি লেখা আছে না ওই জিনিসটা, মনে হয় লেখেনি এখানে ওই জিনিসটা, যাই হোক। ইয়ের কথা বলছে যে তোমার স্পেকুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, স্পেকুলেশনের ক্ষেত্রে যে তোমার মানে তুমি যে রিস্ক নিতেছো, ঠিক আছে, রিস্কি ইনভেস্টমেন্টের জন্য তোমার কিন্তু একটা রিস্ক প্রিমিয়াম পাচ্ছ। রিস্ক প্রিমিয়াম কি আই হোপ তোমরা জানো, যে এক্সট্রা রিস্কের জন্য রিস্ক ইনভেস্টমেন্টে যে তোমার এক্সট্রা রিটার্ন অফার করতেছে, তোমাকে আগে থেকেই বলে দিতেছে যে এত রিটার্ন দিবে, কারণ ওই প্রজেক্টটাই রিস্কি টোটাল, ঠিক, রিস্কি প্রজেক্ট, ঠিক আছে, এর কারণে ওখানে হয়তো তোমাকে বেশি রিটার্ন অফার করতেছে, ঠিক আছে। এটা হলো তোমার যে রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে, যতটুকু রিটার্ন এক্সট্রা রিটার্ন দিচ্ছে সেটাই হলো তোমার রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে, তোমাকে একটা রিস্ক প্রিমিয়াম দিতেছে, ঠিক আছে। গ্যাম্বলিং এর ক্ষেত্রে কি ওরকম কোনো নিশ্চয়তা থাকে না, যে তোমার কি বলতাম আর কি, যে ওই রিস্ক প্রিমিয়ামের বিষয়টা, ঠিক আছে। তো গ্যাম্বলিং কাইন্ড অফ পিওর রিস্ক নেওয়া, ঠিক আছে, মোটামুটি এরকমই আর কি। এখানে আর অত বেশি আলোচনা বইয়ে অত ডিটেলসে আলোচনা করেনি, যেটা করছে মূল কথা এটাই আর কি তোমার, ঠিক আছে। আর ওটা আমার কাছে অত ইম্পর্টেন্ট কিছু মনে হয়নি, যাই হোক লেখছে এমনি আর কি। দেন এখান থেকে মেইন আলোচনা শুরু তোমার রিস্ক অ্যাভারশন এন্ড ইউটিলিটি ভ্যালুস, ঠিক আছে। তো রিস্ক অ্যাভারশন আই থিঙ্ক বুঝবো, ঠিক আছে। রিস্ক অ্যাভারশন মানে রিস্ক কি বলবো, ঝুঁকি বিমুখী, ঠিক আছে। মানে তুমি সাধারণত ইনভেস্টররা রিস্ক অ্যাভার্স হয়ে থাকে, বেশিরভাগ ইনভেস্টররা রিস্ক অ্যাভার্স মানে তারা রিস্কটা এড়িয়ে চলে, কম রিস্ক নেয়। রিস্ক অ্যাভার্স আর রিস্ক নিউট্রাল একই জিনিস না, না রিস্ক নিউট্রাল না, ঠিক, রিস্ক নিউট্রাল না, আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি, যাই হোক। রিস্ক অ্যাভার্স ইনভেস্টররা রিস্ক নেয়, ঠিক আছে, কিন্তু
তাদের বিষয় হলো কি, তারা বিচার বিবেচনা করে, তারা রিস্ক তখন নিবে সেটার জন্য যদি এক্সট্রা রিটার্ন পায় তখন নিবে, ঠিক আছে। তাদেরকে যদি হায়ার রিটার্ন অফার করো তখন তারা রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে রাজি হবে, ঠিক আছে। যত বেশি রিস্কি প্রজেক্ট হবে তারা এক্সপেক্ট করবে যে এটার বিনিময়ে আমাকে অনেক বেশি হায়ার রিটার্ন দেওয়া হবে, ঠিক আছে। না হলে তারা রিস্কটা কম নিতে চায়, ঠিক আছে। তো ওই রিস্কের ক্ষেত্রে তারা ওই রিটার্নটাকে বেশি কনসিডার করে, ঠিক আছে। তাকে যদি তুমি দেখা যাচ্ছে কোনো একটা প্রজেক্টে অনেক বেশি রিটার্ন দিতেছে, তখন সে হয়তো বেশি রিস্ক নিতে রাজি থাকবে, আদারওয়াইজ সে বেশি রিস্ক নিতে রাজি থাকবে না, ঠিক আছে। তো এটাই হলো তোমার রিস্ক অ্যাভার্স ইনভেস্টর। তো রিস্ক অ্যাভার্সনের সাথে ইউটিলিটির কালেকশন আছে। আচ্ছা, এখানে ইউটিলিটি নিয়ে কি বুঝাইছে সেটা বলি আগে। এখানে আগে বলছে যে এ পোর্টফোলিও ইজ মোর অ্যাট্রাকটিভ ওয়াইন ইটস এক্সপেক্টেড রিটার্ন ইজ হায়ার অ্যান্ড ইটস রিস্ক ইজ লোয়ার, ঠিক আছে। একটা পোর্টফোলিও, সো পোর্টফোলিও কি? পোর্টফোলিও হলো তোমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে। তো ডিফারেন্ট টাইপ অফ সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করবা। তোমার এই 1 লাখ টাকা পুরোটা একটা সেম সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট না করে ডিফারেন্ট টাইপস অফ সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করবা, এটাই হলো পোর্টফোলিও, ঠিক আছে। তো একটা পোর্টফোলিও কখন অ্যাট্রাকটিভ হবে? যখন এটার রিটার্ন হাই হবে এবং রিস্ক লোয়ার হবে। এই জিনিসটা এখানে শুরুতে বললো, ঠিক আছে। এটা তো আমরা সবাই জানি। দেন বলছে যে বাট ওয়াইন রিস্ক ইনক্রিসেস অ্যালং উইথ রিটার্ন দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পোর্টফোলিও ইজ নট অবভিয়াস, ঠিক আছে। মনে করো 2টা পোর্টফোলিও অপশন আছে, ঠিক আছে। এখন একটা পোর্টফোলিওতে রিস্ক কম, রিটার্নও কম, ঠিক আছে। আরেকটা পোর্টফোলিওতে রিস্ক বেশি, রিটার্নও বেশি। এখন কোনটা বেটার এটা তুমি কেমনে বুঝবা, ঠিক আছে। ঠিক আছে, মানে এই দুইটা তুমি আলটিমেটলি কম্পেয়ার কেমনে করবা, ঠিক আছে। হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছো, ঠিক আছে। 2টা পোর্টফোলিও স্বাভাবিকভাবে তোমাকে রিস্ক বেশি থাকলে তুমি এক্সপেক্ট করো যে রিটার্নও বেশি দিবে তোমাকে। তো ওরকমই আর কি বিষয়, যে 2টা পোর্টফোলিওর একটা রিস্ক কম, রিটার্নও কম ওইটার, আবার একটা পোর্টফোলিও রিস্ক বেশি, রিটার্নও বেশি, ঠিক আছে। সো কোনটা বেশি অ্যাট্রাকটিভ এটা বোঝাটা ডিফিকাল্ট, ঠিক আছে। সো এখানে সেকেন্ডে যে কথাটা বলছে যে হাউ ক্যান উই কোয়ান্টিফাই দ্য রেট অ্যাট উইচ ইনভেস্টার্স আর উইলিং টু ট্রেড অফ রিটার্ন অ্যাগেইনস্ট রিস্ক, ঠিক আছে। ট্রেড অফ রিটার্ন অ্যাগেইনস্ট রিস্ক, এটার অর্থ হলো সেকেন্ড যে লাইনটা বলছে এটার অর্থ হলো যে তোমার ধরো কি বলতাম, যেই প্রজেক্টটা বেশি রিস্কি, ঠিক আছে। ধরো তুমি ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছ, ট্রেজারি বিলে কোনো রিস্ক নাই। এখন তোমাকে বলা হইলো তোমাকে তোমার কাছে আরো একটা বিকল্প আছে, ঠিক আছে। যে বিকল্পের রিস্কিনেসটা, ট্রেজারি বিল তো রিস্ক ফ্রি রিটার্ন, ঠিক আছে। কিন্তু তোমার আরেকটা প্রজেক্টের কথা বললাম, ট্রেজারি বিল হয়তো তোমাকে 2% রিটার্ন দিচ্ছে। আরেকটা প্রজেক্টের কথা বললাম যেটা তোমাকে 6% রিটার্ন দিবে, কিন্তু ওটার এতটুকু পরিমাণ, ধরো বললাম যে 5% বা সামথিং একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা একটা রিস্ক আছে, ঠিক আছে। তো তো তুমি আচ্ছা রিটার্নের কথা বাদ দাম, রিটার্ন কত সেটা বলে নি। ধরো বললাম যে একটা প্রজেক্ট তোমার কাছে 2টা অল্টারনেটিভ আছে। ধরো একটা অল্টারনেটিভ হলো ট্রেজারি বিল, যেটা হলো তোমার রিস্ক ফ্রি, মানে কোনো রিস্ক নাই, রিটার্ন দিচ্ছে তোমাকে 2%, ঠিক আছে। আরেকটা অল্টারনেটিভ ফের তোমার রিস্ক আছে সামথিং, ধরো 5% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা যেটা দিয়েই মাপে একটা রিস্ক আছে, ঠিক আছে। তো ওই প্রজেক্টে যে তোমার এক্সট্রা রিস্ক আছে ওইটার কারণে তুমি এক্সট্রা কতটুকু রিটার্ন তুমি এক্সপেক্ট করো, ঠিক আছে। মানে তোমার 5% রিস্ক আছে এক্সট্রা, এর কারণে তুমি হয়তো তোমাকে কত পার্সেন্ট রিটার্ন দিলে তুমি ওটা নিতে রাজি হবা, ঠিক আছে। ওই জিনিসটা বলছে এখানে যে হাউ ক্যান বি কোয়ান্টিফাই দ্য রেট অ্যাট উইচ ইনভেস্টার্স আর উইলিং টু ট্রেড অফ রিটার্ন এগেইনস্ট রিস্ক, ঠিক আছে। মানে আমি রিটার্নটা ট্রেড অফ মানে কি, কেনা বেচা টাইপের জিনিস, মানে আমি রিটার্ন নিতে রাজি আছি কি পরিমাণ রিস্কের, মানে বুঝাতে চাচ্ছি যে রিস্ক যদি বেশি হয় তো সেটার বিনিময়ে আমি কতটুকু রিটার্ন এক্সপেক্ট করতেছি। যে এর চেয়ে কম হইলে আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না, এর চেয়ে বেশি যদি হয় বা একটু হয় তখন আমি যাই ওই রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতেছি, ঠিক আছে। অথবা সেটার চেয়েও ধরি আমি আরো একটা অল্টারনেটিভ বললাম, সেটা হয়তো আরো রিস্কি, ওটার বিনিময়ে তুমি হয়তো কতটুকু রিটার্ন এক্সপেক্ট করতেছো। তো এই জিনিসগুলো তুমি কেমনে কোয়ান্টিফাই করবো, অথবা প্রথমে যে জিনিসটা বললাম যে, তো এক্ষেত্রে যে 2টা জিনিস তুমি কম্পেয়ার কেমনে করবা পোর্টফোলিও, এটা হলো তোমার ইউটিলিটি ক্যালকুলেট করে তুমি কম্পেয়ার করতে পারবা, ঠিক আছে, এরকম প্রজেক্টে, ঠিক আছে। এখানে প্রথমে যেটা বলছিলাম কি, বাট ওয়াইন রিস্ক অ্যালং, ও আচ্ছা হ্যাঁ, রিস্ক আর একই কথাই তো, রিস্ক যদি রিটার্নের সাথে বাড়ে তাহলে কোন পোর্টফোলিওটা অ্যাট্রাকটিভ সেটা ক্লিয়ার না, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদের একটা সিস্টেম আছে, একটা ক্যালকুলেশন দিচ্ছে ফর্মুলা, যে সেটা দিয়ে আমরা ইউটিলিটি স্কোর ক্যালকুলেট করতে পারবো। ওই ইউটিলিটি স্কোর দিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো যে আমাদের জন্য হয়তো কোন পোর্টফোলিওটা বেটার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাকে 3টা টাইপের পোর্টফোলিও দেখাইছে এই টেবিলটাতে, লো রিস্ক পোর্টফোলিও দেখাইছে। আচ্ছা, আগে এটা জেনে রাখো যে তোমার রিস্ক ফ্রি রেট, ঠিক আছে, রিস্ক ফ্রি রেটটা ঝুঁকিমুক্ত আয়ের হার
সেটা হলো 2%, এখানে বলে দিচ্ছে রিস্ক ফ্রি রেট 2%, ঠিক আছে। তো লো রিস্ক, মিডিয়াম রিস্ক আর হাই রিস্ক তিনটা টাইপের তোমার পোর্টফোলিও দেখাইছে, ঠিক আছে। তো তো লো রিস্কেরটাতে তোমার রিস্ক 5%, মিডিয়াম 10% আর 20% হলো হাই রিস্ক পোর্টফোলিও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে এখানে রিস্ক মেজার করতেছে, ঠিক আছে। রিটার্নের কথা বলতেছে, ঠিক আছে। তো রিটার্ন 4% দিচ্ছে এটাতে, যেটাতে মিডিয়াম সেটাতে আরো বেশি দিচ্ছে 6%, হাই রিস্কে আরো বেশি রিটার্ন দিচ্ছে। তো দেখতেছো তোমার পোর্টফোলিও যত রিস্কি, তোমার রিস্ক বাড়তেছে, আবার কিন্তু রিটার্নও কিন্তু সেই হিসেবে বেশিই দিতেছে, ঠিক আছে। সেজন্য তো এখানে একটা জিনিস ক্যালকুলেট করে দেখাইছে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম কি জিনিস? এক্সট্রা রিস্কের জন্য যে পরিমাণ এক্সট্রা রিটার্ন অফার করা হয় সেটাকে রিস্ক প্রিমিয়াম বলে, ঠিক আছে। তো এইটা যে আমার এক্সপেক্টেড রিটার্ন, সেখান থেকে আমি যদি আমার রিস্ক ফ্রি রেটটা বাদ দিয়ে দিই তাহলে আমার রিস্ক প্রিমিয়াম আসতেছে। এটা একটা 2%, 4 - 2, এখান থেকে যদি 2 বাদ দিই তাহলে 4%, এখান থেকে 2 বাদ দিলে 8%, ঠিক আছে। তো এটা হলো আমার রিস্ক প্রিমিয়াম, মানে রিস্ক ফ্রি রেটের উপরে যে রিটার্নটা আমাকে অফার করা হচ্ছে সেটা হলো আমার রিস্ক প্রিমিয়াম, এক্সট্রা রিস্কের কারণে। তো এই জিনিসটা, এটা জাস্ট একটা টেবিলে কিছু ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইউটিলিটি ভ্যালু কেমনে ক্যালকুলেট করবে? আমি যেটা বলছি যে এখন তুমি ধরো এই তিনটাই ধরো কম্পেয়ার করবে, এটা কোনটা বেটার তোমার জন্য, ঠিক আছে। এটা তুমি ইউটিলিটি ভ্যালু ক্যালকুলেট করে বের করবা, ঠিক আছে। যেটা ইউটিলিটি ভ্যালু বেশি সেটা তোমার জন্য বেশি অ্যাট্রাকটিভ। সো ইউটিলিটি ভ্যালু ইউ ইকুয়ালস টু এক্সপেক্টেড রিটার্ন মাইনাস হাফ ইন্টু এ ইন্টু সিগমা স্কোয়ার, ঠিক আছে। ওকে, সো এক্সপেক্টেড রিটার্ন, ধরো আমি লো রিস্কেরটা বের করবো, ঠিক আছে। এখানে এক্সপেক্টেড রিটার্ন কত? 4%, ঠিক আছে। তাহলে আমার এখানে এক্সপেক্টেড রিটার্নের ভ্যালু বসবে 4, ঠিক আছে। মাইনাস হাফ ইন্টু এ ইন্টু সিগমা স্কোয়ার, ঠিক আছে। সিগমা বলি আমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা বলি, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ারকে সিগমা স্কোয়ার। এটা হলো ভ্যারিয়েন্সের বিনোশন, ভ্যারিয়েন্সকে সিগমা স্কোয়ার হিসেবে লেখা হয়। তোমাকে ভ্যারিয়েন্সের ভ্যালু থাকলে সেটা ডাইরেক্ট সিগমা স্কোয়ার হিসেবে লিখবা, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু থাকে সেটাকে স্কোয়ার করলে তুমি সিগমা স্কোয়ার পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা হিসেবে লেখা হয়। তো এটা ধরো আমি কোনটা দেখতেছিলাম জানি, এই যে লো রিস্কটা দেখতেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার এক্সপেক্টেড রিটার্ন 4%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার এখানে বসবে কত পার্সেন্ট? 5% দেওয়া, ঠিক আছে। তো এখানে আমার 5%-এর স্কোয়ার বসবে, মানে 0.05 টু 2 পাওয়ার স্কোয়ার আর কি, 0.05 স্কোয়ার, আর এখানে 0.04, ঠিক আছে। আচ্ছা, এখানে এ আছে, এ জিনিসটা কি? এ হলো রিস্ক অ্যাভারশন অফ দ্য ইনভেস্টর, ঠিক আছে। ইনভেস্টরের রিস্ক অ্যাভারশন, ঠিক আছে। মানে প্রত্যেকটা ইনভেস্টর একই না, ঠিক আছে। কোনো ইনভেস্টর আছে একদম রিস্ক নিতেই চায় না, হয়তো কোনো ইনভেস্টর আছে আমি রিস্ক নিব কিন্তু বেশি না, কোন ইনভেস্টর একটু বেশি নিতে চাচ্ছে। তো কোন ইনভেস্টর রিস্ক কতটুকু নিতে রাজি? আচ্ছা, রিস্ক অ্যাভারশন বিষয়টা হলো তার উল্টাটা, ঠিক আছে। অ্যাভার্স মানে বিমুখ, কোন একটা জিনিস নিতে চায় না আর কি। এটাকে কি বলে? বাংলা শব্দটা খেয়াল জানি আসতেছে কেমন জানি। যাই হোক, ইংলিশ শব্দটাও খেয়াল আসতেছে না। যাই হোক, রিস্ক অ্যাভারশন, ঠিক আছে। তুমি ঝুঁকি বিমুখতা। আচ্ছা, 1 মিনিট ওয়েট করে, আজান দিচ্ছি একটু, দেন আবার। আচ্ছা, তো এই ফর্মুলাটা নিয়ে কথা বলতেছিলাম, ইউটিলিটির ফর্মুলাটা নিয়ে, ঠিক আছে। তো ইউটিলিটির বিষয়টা কি হলো যে তোমার এক্সপেক্টেড রিটার্ন থেকে হাফ ইন্টু এ সিগমা স্কোয়ার বাদ দেয়, ঠিক আছে। তো এক্সপেক্টেড রিটার্ন স্বাভাবিকভাবে তুমি যদি বোঝার চেষ্টা করো যে তোমার রিটার্ন যত বেশি হবে ইউটিলিটি কিন্তু তত বাড়তেছে, ঠিক আছে। আবার যে সিগমা স্কোয়ার, সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তুমি সিগমা হিসেবে ডিনোট করতেছো। তো সিগমা স্কোয়ার মানে তোমার এটা হলো ভ্যারিয়েন্স, ঠিক আছে। তো এটা তোমার রিস্কের একটা ইন্ডিকেশন। তো রিস্ক যত বেশি হবে তোমার স্বাভাবিকভাবে ইউটিলিটি তত কমতেছে, ঠিক আছে। এখন এটা কি? এ হলো যেটা আমি বলছিলাম যে এ হলো ইনভেস্টরের রিস্ক অ্যাভারশন, ঠিক আছে। ইনভেস্টরের রিস্ক অ্যাভারশন হলো এ। তো ইনভেস্টরের রিস্ক অ্যাভারশন হলো একটা ইনভেস্টর সে রিস্ক কেমন নিতে চায়, ঠিক আছে। যত কম নিতে চায় কোন একটা ইনভেস্টর রিস্ক, ওই ইনভেস্টরের রিস্ক অ্যাভারশন তত বেশি, ঠিক আছে। তো আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে বলি 3 জনের কথা। এখানে দেখো 3 জন, ধরো আরিজ। আচ্ছা, চিন্তা করো আরিজ হলো সবচেয়ে কম ঝুঁকি নিতে চায়, ঠিক আছে। আরিজ হলো অ্যাজ এ পারসন, অ্যাজ এন ইনভেস্টর, ঠিক আছে। সে খুব বেশি ঝুঁকি নিতে পছন্দ করে না। ও সাধারণত মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করে থাকে, খুব একটা রিস্কি ইনভেস্টমেন্টে বন্ড টাইপের এই ধরনের ইনভেস্টমেন্ট করে থাকে, সাধারণত শর্ট টার্ম
বন্ড টাইপের, ঠিক আছে, অথবা ট্রেজারি বিল বা শর্ট টার্ম বন্ড, তো এই টাইপের ইনভেস্টমেন্ট করে থাকে, শর্ট টার্ম বিল টিল আর কি। সো সো আরিজ যেহেতু কি বললাম যে আরিজ রিস্ক নিতে চায় না, ঠিক আছে, আরিজ সবচেয়ে কম রিস্ক নিতে চায় যেহেতু, তাহলে আরিজের রিস্ক অ্যাভারশন সবচেয়ে বেশি, ঠিক আছে, আরিজের রিস্ক অ্যাভারশন হলো 5, ঠিক আছে। এটা হলো তোমার আরিজের রিস্ক অ্যাভারশন। এখন তোমার শাফির কথা চিন্তা করো। শাফি আরেকজন যে হলো কি বলবো, সে হলো রিস্ক নিতে চায় অনেক, ঠিক আছে, শাফি আবার রিস্ক টেকার, ঠিক আছে। আর শাফির ক্ষেত্রে হলো কি, শাফি হলো তোমার ও হয়তো একটু রিস্ক ইনভেস্টমেন্ট করে কারণ ও হয়তো বেশি গেইন এক্সপেক্ট করে কিন্তু রিস্ক নেয়, ঠিক আছে। তো শাফির ক্ষেত্রে তাহলে রিস্ক অ্যাভারশনটা কম হবে, ঠিক আছে। শাফি হয়তো বিভিন্ন স্টকে, হ্যাঁ, শাফিও বিচার বিবেচনা করে ইনভেস্টমেন্ট করে, বাট হয়তো একটু রিস্ক ইনভেস্টমেন্ট করে, হয়তো কোনো স্টক টকে ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে। তো শাফি যেহেতু রিস্ক নেয়, ঠিক আছে, বা রিস্ক আরিজের চেয়ে বেশি নেয়, তাহলে শাফির রিস্ক অ্যাভারশন কম, ঠিক আছে। তাহলে আমি ধরলাম যে শাফির রিস্ক অ্যাভারশন 2, আরিজের রিস্ক অ্যাভারশন 5, ঠিক আছে। আরিজের রিস্ক অ্যাভারশন 5, শাফির রিস্ক অ্যাভারশন 2, ঠিক আছে। আরিজ যেহেতু বেশি রিস্ক ঝুঁকি বিমুখ, ঠিক আছে, ঝুঁকি বেশি নিতে চায় না, এর কারণে আরিজের রিস্ক অ্যাভারশনের ভ্যালু বেশি হবে, শাফিরটা কম। তো আমি হলো মাঝামাঝি ধরো, আমার আমার রিস্ক অ্যাভারশন 3.5, ঠিক আছে। তো তিনজনের রিস্ক অ্যাভারশন। এখন আমি তিনটা পোর্টফোলিও জিনিস দেখাইছিলাম যে 3 ধরনের পোর্টফোলিওর কথা দেখাইছিলাম, যে একটা হলো লো রিস্ক পোর্টফোলিও যেটা রিস্ক কম, আর একটা পোর্টফোলিও মিডিয়াম রিস্ক, একটা হাই রিস্ক। তো কি টাইপের ইনভেস্টমেন্টে আমরা ইনভেস্টমেন্ট করব সেই জিনিসটা, বা কার জন্য কোনটা বেটার, সব টাইপের ইনভেস্টমেন্টের জন্য সেম হবে না, ঠিক আছে। তো কার জন্য কোনটা বেটার এটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো শাফির কথা চিন্তা করি, শাফি হলো রিস্ক অ্যাভার্স পারসন, ঠিক আছে, সরি কম রিস্ক অ্যাভার্স পারসন, ও রিস্ক নেয়, ঠিক আছে। তো আমাদের যে ফর্মুলা ছিল, যে কি ছিল ফর্মুলা ছিল, হাফ হয়ে গেল, হাফ ইন্টু সরি এক্সপেক্টেড রিটার্ন মাইনাস হাফ ইন্টু এ ইন্টু সিগমা স্কয়ার, ঠিক আছে। তো শাফির ক্ষেত্রে তুমি দেখো তাহলে কত আসতেছে, এই যে এই ভ্যালুটাতে দেখো, শাফি যদি লো রিস্ক বন্ডে ইনভেস্টমেন্ট করে, লো রিস্ক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, লো রিস্ক পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন কত, 4%, ঠিক আছে, আর রিস্ক কত 5%, ঠিক আছে। তাহলে শাফির ক্ষেত্রে তোমার এই যে শাফি, ঠিক আছে, শাফির যদি লো রিস্ক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে শাফির ইউটিলিটি স্কোর কত আসবে, এখানে 4% বসবে এক্সপেক্টেড রিটার্নে, লো রিস্কের জন্য এক্সপেক্টেড রিটার্ন 4%, হাফ ইন্টু শাফির এর ভ্যালু বসবে, শাফির এর ভ্যালু 2 ছিল, 2 বসবে, আর এখানে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার বসবে, রিস্ক কত এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5%, তাহলে 0.05 টু দি পাওয়ার স্কয়ার, ঠিক আছে। এই যে এর ভ্যালু যে 2 এখানে লেখা, ঠিক আছে, তাহলে এই যে 0.04 এটা হলো এক্সপেক্টেড রিটার্ন 4%, লো রিস্ক পোর্টফোলিও, ঠিক আছে, হাফ ইন্টু 2 ইন্টু কি 0.05 যেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা স্কয়ার। তাহলে শাফি এই পোর্টফোলিও থেকে লো রিস্ক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে ইউটিলিটি পাচ্ছে 3.75%, ঠিক আছে। একই ক্যালকুলেশন আমার জন্য এবং আরিজের জন্যও করতেছে, কিন্তু ডিফারেন্সটা হলো আমার আর আরিজের ক্ষেত্রে তখন রিস্ক অ্যাভারশনের ভ্যালুটা ডিফারেন্স হচ্ছে, এর ভ্যালুটা ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে আমাদেরও ভিন্ন ভিন্ন ভ্যালু আসলো, ঠিক আছে। সেটা আমি এইভাবে কম্পেয়ার করতেছিলাম, কিভাবে কম্পেয়ার করবো দেখাচ্ছি। তো আমাদেরও আলাদা আলাদা রিস্ক ইউটিলিটি ভ্যালু আসতেছে, ঠিক আছে। এখন মিডিয়ামেরটাও আমরা করতে পারবো। মিডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শাফিরটা দেখতেছি আগে, যে শাফির ক্ষেত্রে এর ভ্যালু তো 2 ছিল, রিস্ক অ্যাভারশন 2 বসবে। মিডিয়ামের ক্ষেত্রে যেটা মিডিয়াম রিস্ক যেই পোর্টফোলিও, সেখানে তোমার রিটার্নটা আরো বেশি, 4% থেকে 6%, একই সাথে কি রিস্কও বেশি, ঠিক আছে। তাহলে রিস্ক এখানে 10%, তাহলে 6% তোমার রিটার্নের জায়গায় বসলো, সরি এখানে, আর 10% তোমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গায় বসলো, রিস্কের জায়গায়, ঠিক আছে, তো সিগমার জায়গায় আর কি। তো সেই অনুযায়ী ভ্যালু করে ক্যালকুলেট আসছে, এটা আসছে। তো একইভাবে তারা হাই রিস্কের জন্য হাই রিস্কের মান বসায়, হাই রিস্ক পোর্টফোলিওর এটা বের করছে তোমার ইয়েরটা, কারটা শাফিরটা, ঠিক আছে। এখন শাফিরটা বের করলে যদি 3টা বের করতে পারি, তাহলে এই কলাম হলো শাফির। তো শাফির জন্য শাফি লো রিস্ক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করে কি পরিমাণ রিটার্ন পাচ্ছে, মিডিয়াম রিস্ক পোর্টফোলিওতে করলে কি পরিমাণ ইউটিলিটি পাচ্ছে, রিটার্ন বলে ফেলছি, আর হাই রিস্ক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করলে কি পরিমাণ ইউটিলিটি পাচ্ছে, এটা এই রোতে 3টা কলামে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো আমার জন্য, ঠিক আছে, আমি 3টা পোর্টফোলিওতে কোন পোর্টফোলিও থেকে কি পরিমাণ ইউটিলিটি পাচ্ছি, আর আরিজের জন্য এটা, ঠিক আছে। তো শাফি যেহেতু রিস্ক অ্যাভারশন কম, শাফি হলো স্বাভাবিকভাবে রিস্ক টেকার, সে রিস্ক নেয় বেশি, ঠিক আছে।
তাহলে সাফির ক্ষেত্রে কিন্তু দেখো, সাফির ক্ষেত্রে তুমি যদি তিনটা কম্পেয়ার করো, লো রিস্ক, মিডিয়াম রিস্ক এবং হাই রিস্ক, সাফির ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু হাই রিস্ক পোর্টফোলিওতে সে সবচেয়ে বেশি রিটার্ন, আবার রিটার্ন বলতেছি ভুলে, সাফি হাই রিস্ক পোর্টফোলিওতে সবচেয়ে বেশি ইউটিলিটি পাচ্ছে, ঠিক আছে, যেহেতু সে রিস্ক টেকার, ঠিক আছে। অন্য দেখো এটাতে 6%, অন্য মিডিয়াম রিস্কে সে 5% পাচ্ছে, আর 3.75 পাচ্ছে সে লো রিস্ক পোর্টফোলিওতে, ঠিক আছে। এখন আরিজার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আরিজার আমার ক্ষেত্রে হাই রিস্ক পোর্টফোলিওতে আমাদের কিন্তু, আমাদেরটা যদি দেখি, যেমন আমারটা যদি দেখি, এখানে 3%, এখানে 3.56, এখানে 4.25, ঠিক আছে। তো একইভাবে ওটাও যদি দেখি, আমাদের ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক পোর্টফোলিও সবচেয়ে বেশি ইউটিলিটি দিচ্ছে না আমাদেরকে, ঠিক আছে। আমাদেরকে হয়তো মিডিয়াম রিস্ক দিচ্ছে, লো রিস্কও দিচ্ছে না, লো দিতে পারতো, লো দিতে পারে, এরকম হতে পারতো, কিন্তু এখানে হচ্ছে না এটা, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে মিডিয়াম দিচ্ছে। এখন লো কেন হচ্ছে না, এটার কারণ হতে পারে যে আমাদের লো রিস্ক পোর্টফোলিও গুলাতে হয়তো, লো রিস্কের পোর্টফোলিওতে কি হয়, তোমার রিস্কটা কম হয়, ঠিক আছে। রিস্ক কম, ঠিক আছে, ভালো কথা। ইউটিলিটি কেমনে বের করতেছো, রিটার্ন থেকে রিস্ক বাদ দিয়ে, তো রিস্ক কম ভালো কথা লো রিস্ক পোর্টফোলিও। কিন্তু যেটা একদম লো রিস্ক পোর্টফোলিও, সেখানে হয়তো রিটার্ন যে পরিমাণ জেনারেট করা উচিত ছিল লো রিস্ক হিসেবে, সেই হিসেবে একটু বেশি কম হয়তো। এর কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের সেটা হচ্ছে মিডিয়াম রিস্ক পোর্টফোলিওতে আমরা একটু ভালো আসতেছি, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে একই ইনফরমেশনের বেসিসে, ঠিক আছে, সাফির জন্য হাই রিস্ক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করা ভালো হচ্ছে, আর আমাদের জন্য মিডিয়াম রিস্ক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করা ভালো হচ্ছে, জাস্ট বিকজ অফ দ্য রিস্ক অ্যাভারশন অফ দ্য ইনভেস্টর, ঠিক আছে। এই চারটাতে এই জিনিসটা, কলামটাতে এই জিনিসটা দেখাইছে। আর আরেকটা জিনিস বলতে চাইছিলাম কি জানি, রিস্ক ফ্রি সিকিউরিটিতে যদি ইনভেস্টমেন্ট করে কেউ, ঠিক আছে, রিস্ক ফ্রি সিকিউরিটিতে যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে ইউটিলিটি হবে এক্সপেক্টেড রিটার্নটাই, ঠিক আছে। একটা জিনিস বলবো, সার্টেনটি আছে, ওই কথা বলতেছি, এক্সপেক্টেড রিটার্নটাই ইউটিলিটি হবে, ঠিক আছে। এইটা হলো তোমার যদি রিস্ক ফ্রি, ধরো ট্রেজারি বিল একটা রিস্ক ফ্রি সিকিউরিটি, আমি যদি আমার সব টাকা রিস্ক ফ্রি সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে আমার সিগমা, সেটা হলো কি, সিগমা হলো আমার রিস্ককে ইন্ডিকেট করে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমার রিস্ক ফ্রি পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু 0 আসবে। সো এখানে 0 দিয়ে গুণ দিলে এটা 0 হয়ে যায়। আমার এক্সপেক্টেড রিটার্ন হবে, আমার যেই রিস্ক ফ্রি সিকিউরিটির যে এক্সপেক্টেড রিটার্ন, সেটাই হবে আমার ইউটিলিটি, ঠিক আছে। এটা হচ্ছে রিস্ক ফ্রি সিকিউরিটিতে যদি আমি ইনভেস্টমেন্ট করি। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, এটা জিনিসটা বলা হয়নি, সেটা হলো সার্টেইনটি ইকুইভ্যালেন্ট রেট অফ রিটার্ন, ঠিক আছে। সরি, এটা দেখা গেছে। আচ্ছা, সার্টেনলি ইকুইভ্যালেন্ট রেট অফ রিটার্ন, এই জিনিসটা কি, ঠিক আছে। তো আচ্ছা, সার্টেনলি ইকুইভ্যালেন্ট রেট অফ রিটার্ন, এই জিনিসটা হলো তোমার, আমি বলি, এখানে লেখা আছে, আমি সেটা আগে পড়ে দেন তোমাদেরকে ইন্টারপ্রেট করতেছি, যে সার্টেনলি ইকুইভ্যালেন্ট is the rate that a risk-free investment would need to offer to provide the same utility as the risky portfolio, ঠিক আছে। এটার এক্সাম্পল দিয়ে বুঝাইলে তুমি বুঝবা। ধরো একটা রিস্ক ফ্রি সিকিউরিটি ট্রেজারি বিল, ঠিক আছে, তুমি ট্রেজারি বিল তোমাকে 2% রিটার্ন দিচ্ছে, এখানে কিন্তু কোনো রিস্ক নেই, তাহলে তোমাকে 2% রিটার্ন দিচ্ছে, তোমার ইউটিলিটি কত হবে, এক্সপেক্টেড রিটার্ন 2%, আর রিস্ক তো নাই, তাহলে এখানে তোমার রিস্ক অ্যাভারশন যাই থাকুক, এটার গুণফল 0 আসবে, ঠিক আছে। তো আলটিমেটলি তোমার 2% থেকে 0 বাদ দিলে তো 2 থাকতেছে, তোমার ইউটিলিটি তুমি 2% হচ্ছে তোমার ইউটিলিটি, ঠিক আছে, রিস্ক ফ্রি সিকিউরিটিতে যদি ইনভেস্টমেন্ট করো। এখন আরেকটা আচ্ছা, এটা একটু বাড়ায় বলবো, আচ্ছা না বাড়ায় বললেও সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, না বাড়ায় বললেও সমস্যা নেই। আরেকটা বা আরেকটু বাড়ায় বলতে পারি, ধরো 4% বললাম, ঠিক আছে, তাহলে নাম্বারটা একটু সুন্দর দেখাবে, 4%। রিস্ক ফ্রি সিকিউরিটি তোমাকে 4% রিটার্ন দিচ্ছে, যেটাই তোমার ইউটিলিটি, ঠিক আছে। এখন চিন্তা করো আরেকটা সিকিউরিটি যেটা রিস্কি সিকিউরিটি, ঠিক আছে, যে সিকিউরিটিতে রিস্ক আছে, ঠিক আছে। তো ওই সিকিউরিটি তোমাকে, ধরো একটা কোনো কমার্শিয়াল পেপার বা অথবা এনিথিং, ঠিক আছে, স্টক ইনভেস্টমেন্ট করছো বা বন্ডে ইনভেস্টমেন্ট করছো, একটা বন্ডে ধরে ইনভেস্টমেন্ট করছো, কোনো কমার্শিয়াল বন্ডে, তো একটা রিস্ক তো আছে এখানে। 6% তোমাকে ইন্টারেস্ট রেট তারা অফার করতেছে, 6% তোমার, বা যাই করুক, তোমার এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করে যেটা আসতেছে সেটা হলো 6%, ঠিক আছে। তো তোমার 6% হলো তোমার এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে, একটা রিস্কি সিকিউরিটিতে। কিন্তু ইউটিলিটির কথা চিন্তা করো, ইউটিলিটি তো আর 6% থাকবে না, এই 6% থেকে আমার বাদ যাবে কি, -1/2 ইন্টু এ, আমার রিস্ক অ্যাভারশন গুণ যাবে, এবং গুণ যাবে কি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, আমি কতটুকু ঝুঁকি বিমুখ, ঠিক আছে, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওইটার মধ্যে কি পরিমাণ রিস্ক ইনভলভ আছে।
তো সেইটা বাদ দেওয়ার পরে আমার যে ভ্যালু আসবে ইউটিলিটির, ঠিক আছে, তো এই ইউ সমান ধরো সেটা বাদ দেওয়ার পর আমি যে ইউটিলিটিটা আলটিমেটলি পাচ্ছি, কারণ যে এখানে একটা রিস্ক যেহেতু ইনভলভ আছে, আমি এই রিস্কের ইউটিলিটিটা যে পাচ্ছি সেটা রিস্কটা বাদ দেওয়ার পর আলটিমেটলি আমি ওই সিকিউরিটি থেকে হয়তো 3% ইউটিলিটি পাচ্ছি, ঠিক আছে। বা এটা 2%ই রাখো, 4% না 2%ই রাখলাম, ঠিক আছে, 2%, ঠিক আছে। 2% আমাকে রিস্ক ফ্রি সিকিউরিটি দিতেছে, আর একটা রিস্ক সিকিউরিটি আমাকে 6%, এটাতে রিটার্ন যেটা সেটাই ইউটিলিটি, আর একটা রিস্ক সিকিউরিটি আমাকে 6% রিটার্ন দিচ্ছে, বাট ইউটিলিটি আমি 6% পাচ্ছি না, আমার ইউটিলিটি আলটিমেটলি 3% আসতেছে, ঠিক আছে। এই যে 3%, ঠিক আছে, এটা হলো আমার ইউটিলিটি। তো সার্টেনটি ইকুইভ্যালেন্ট রেট অফ রিটার্ন কোনটাকে বলতেছে, ঠিক আছে। এখন তুমি দেখো তোমার হাতে দুইটা অল্টারনেটিভ আছে, ধরো এই দুইটা অল্টারনেটিভ আমি বলছি কিনা আগে, যেটা হলো ইউটিলিটির ক্ষেত্রে আমি ইউটিলিটি কেন কম্পেয়ার করতেছি, কেন আমি এই ফর্মুলাটা ইউজ করতেছি, বা এটার কাজটা কি, এটা কেন শিখাইলাম, বা এটা কেন পড়তেছি চ্যাপ্টারে। বিষয়টা হলো যে ইউটিলিটির ক্ষেত্রে ইনভেস্টর যখন তাদের বিভিন্ন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ডিসিশন কম্পেয়ার করবে, তখন যেই ইনভেস্টমেন্ট ডিসিশনের ইউটিলিটিটা সবচেয়ে বেশি ইউটিলিটি জেনারেট করবে, সবচেয়ে বেশি ইউটিলিটি যেটা দিবে, সেটাতে ইনভেস্টমেন্ট করা তার জন্য সবচেয়ে বেশি লাভজনক, ঠিক আছে, যেটাতে সবচেয়ে বেশি ইউটিলিটি সে পাবে, ঠিক আছে। তো তুমি যদি চিন্তা করো তোমার হাতে দুইটা বিকল্প আছে, তুমি হয়তো ট্রেজারি বিল, বা ট্রেজারি বিল তো রিস্ক ফ্রি সিকিউরিটি, ট্রেজারি বিল ইনভেস্টমেন্ট করবে যেখান থেকে 2% রিটার্ন পাবে, একটা রিস্ক ফ্রি সিকিউরিটি, অথবা হয়তো তুমি একটা লং টার্ম বন্ডে ইনভেস্টমেন্ট করবে যেটা তোমাকে 3% এক্সপেক্টেড রিটার্ন দিতেছে, ঠিক আছে, সরি 6% দিচ্ছে, আলটিমেটলি তুমি সেখান থেকে ইউটিলিটি পাচ্ছ 3%, তো এটা থেকে ইউটিলিটি পাচ্ছ 2%, এটা থেকে 3% পাচ্ছ, ঠিক আছে। তুমি কোনটাতে ইনভেস্টমেন্ট করবে? অবশ্যই তুমি এটাতে রিস্কিটাতে ইনভেস্টমেন্ট করবে, কারণ রিস্ক ফ্রিতে তুমি কম ইউটিলিটি পাচ্ছ, ঠিক আছে। এখন আমি বুঝাই যে সার্টেনটি ইকুইভ্যালেন্ট রেট কি। সার্টেনটি ইকুইভ্যালেন্ট রেট হলো এই 3%। সার্টেনটি ইকুইভ্যালেন্ট রেট ওই রেটকে বলে যেই রেট, ঠিক আছে, যেই রেট যদি তোমার ওই রিস্ক ফ্রি যে সিকিউরিটিটা আছে, এই যে ট্রেজারি বিল, ও যদি 2% না দিয়ে 3% রিটার্ন দিত, ঠিক আছে, ট্রেজারি বিল যে সিকিউরিটিটা আছে, এই সিকিউরিটিটা যদি 2% না দিয়ে 3% রিটার্ন দিত, তাহলে এটাও 3, সেক্ষেত্রে এটা তো একটা রিস্ক ফ্রি সিকিউরিটি, তুমি হয়তো ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করতা, ঠিক আছে। ট্রেজারি বিলের যে রিটার্নটা সেটাই তো তোমার ইউটিলিটি। তো ট্রেজারি বিল যদি 2% না দিয়ে 3% দিত, তাহলে তোমার দুইটা অল্টারনেটিভই 3% ইউটিলিটি দিচ্ছে, বাট এটাতে যাই হোক, যাই হোক, তুমি কিন্তু সেক্ষেত্রে তোমার সাথে নিউট্রাল সিচুয়েশন চলে আসছে, ঠিক আছে। তো সেই যে জিনিসটা বলা হচ্ছে যে সার্টেনটি ইকুইভ্যালেন্ট রেট ওই রেট যেই রেটে একটা রিস্ক ফ্রি সিকিউরিটি যদি অফার করতো, তাহলে তুমি হয়তো সেটা নিতে পারতা, ঠিক আছে। এখন যদি দুইটাই 3% ইউটিলিটি দিচ্ছে, এখন তোমার ইচ্ছা তুমি কোনটা নিবা, ঠিক আছে। তো এখানে এই কথাই বলছে যে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ইজ দ্য রেট দ্যাট এ রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট উড নিড টু অফার টু প্রোভাইড দ্য সেম ইউটিলিটি অ্যাজ দ্য রিস্কি পোর্টফোলিও। যে রিস্ক ফ্রি ট্রেজারি বিল আছে, ওর অ্যাটলিস্ট যেই রেটটা অফার করার লাগবে, ও যদি 3% রেট অফার করে, তাহলে কিন্তু ও সেম ইউটিলিটি দিতে পারবে। এই যে রিস্কি পোর্টফোলিও ইউটিলিটি আলটিমেটলি দিচ্ছে 3%, সেই সেম ইউটিলিটি দেওয়ার জন্য এই রিস্ক ফ্রি সিকিউরিটি ট্রেজারি বিলের যেই রেটটা অফার করার লাগবে বা অফার করার দরকার, সেটা হলো তোমার সার্টেনটি ইকুইভ্যালেন্ট রেট, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো। এখানে একটা কথা বলা আছে তোমার, এর কথা রিস্ক নিউট্রাল ইনভেস্টরের কথা বলা আছে, যে রিস্ক নিউট্রাল ইনভেস্টর, ঠিক আছে। কোনো রিস্ক নিউট্রাল কাকে বলে, আগে তিনটা টার্মের কথা বলি, রিস্ক অ্যাভার্স, রিস্ক নিউট্রাল, আর আরেকটা হলো রিস্ক টেকার। রিস্ক টেকার তাদেরকে বলে যারা রিস্ক নিতে পছন্দ করে, ঠিক আছে, তারা হাই রিস্ক কি ইনভেস্টমেন্ট করে থাকে সাধারণত, তাদের মেইনলি অ্যাকচুয়ালি গেইন করার জন্য তারা বেশি ঝুঁকি নিতে পছন্দ করে, ঠিক আছে। আরেকটা হলো রিস্ক অ্যাভার্স, তারা হলো ঝুঁকি ভয় পায় কাইন্ড অফ, ঠিক আছে। রিস্ক তারা কম নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা রিস্ক নেয় না এরকম না। তাদের ক্ষেত্রে হলো কি, তারা হলো যদি তাদেরকে এক্সট্রা রিটার্ন দাও, রিস্ক প্রিমিয়াম দাও, তখন তারা অফার করবে। তারা যদি দেখতেছে একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, সেখানে রিস্ক বেশি, তো তারা এক্সপেক্ট করবে ওখান থেকে সেই তুলনায় অনেক বেশি রিটার্নও দিবে, ঠিক আছে। যেহেতু ওই প্রজেক্টটা একটু বেশি রিস্কি, তাহলে ওই প্রজেক্ট থেকে একটু বেশি রিটার্ন জেনারেট করবে, ঠিক আছে। তো ওরকম যদি দেখে যে ওখানে একটু বেশি রেট অফ রিটার্ন দিচ্ছে, তখনই সে এখানে যাবে, না হলে যাবে না, ঠিক আছে। তো রিস্ক অ্যাভার্স ইনভেস্টরকে রিস্ক প্রিমিয়াম যদি ভালো পায়, তখনই তারা ওখানে যাবে। তো এটা হলো রিস্ক অ্যাভার্স
আচ্ছা, রিস্ক অ্যাভার্সের কথা বলছি, রিস্ক টেকার বলছি। রিস্ক নিউট্রাল কারা? রিস্ক নিউট্রাল হলো তাদের কাছে কোনো ম্যাটারই করে না, তারা এটা কাইন্ড অফ দেখেই না বলতে পারো যে রিস্ক কতটুকু। কোন একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবা, ওই প্রজেক্টের রিস্কের মাত্রা কতটুকু সেটা তাদের কাছে অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না। তাদের কাছে যেটা ম্যাটার করে সেটা হলো ওই প্রজেক্ট থেকে কি পরিমাণ রিটার্ন জেনারেট করবে, কি পরিমাণ গেইন সে পাবে, তার কাছে সোললি ওইটাই ম্যাটার করে, ঠিক আছে? তো রিস্ক নিউট্রাল ইনভেস্টর এখানে বলতেছে, রিস্ক নিউট্রাল ইনভেস্টর জাজ রিস্কি প্রসপেক্ট সোললি বাই দেয়ার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তারা সেটার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখে সোললি জাজ করে। তো তাদের রিস্ক অ্যাভারশনটা তুমি যদি চিন্তা করো সেটা হলো এর ভ্যালু হবে 0, ঠিক আছে? তারা কিন্তু ওই জিনিসগুলো কনসিডার করে না, ঠিক আছে? তো এর ভ্যালু যদি তোমার 0 হয় সেক্ষেত্রে তোমার যাই হোক, এটা তো এই বুঝাই দিলাম, ঠিক আছে? আরেকটা বিষয় হলো এর ভ্যালু 0 হলে তোমার ওই যেটা আসতেছে ওরকমই হবে তোমার আলটিমেটলি এক্সপেক্টেড রিটার্নটাই তাদের ইউটিলিটি হবে, ঠিক আছে? কারণ তাদের কাছে রিস্ক ম্যাটার করে না, যে এক্সপেক্টেড রিটার্ন সেটাই তাদেরকে ইউটিলিটি দিচ্ছে। আর রিস্ক লাভার যারা, ঠিক আছে, যারা রিস্ক টেক করে, ঠিক আছে, তাদের ভ্যালু আবার 0ও না, তাদের যে রিস্ক অ্যাভারশনের ভ্যালুটা তোমার আসবে নেগেটিভে, ঠিক আছে? তো নেগেটিভে আসার ফলে যেটা হবে তোমার, নেগেটিভ আসা মানে তোমার এখানে রিস্ক অ্যাভারশন এর ভ্যালু, ঠিক আছে, এর ভ্যালু নেগেটিভ মানে তোমার এটা এখানে গুণ মাইনাসে মাইনাসে গুণ যায় পজিটিভ যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যোগ গেলে তখন তোমার এই যে গুণফল এটা যোগ যাবে এক্সপেক্টেড রিটার্নের সাথে, তখন ইউটিলিটি আরো বাড়বে, ঠিক আছে? তো রিস্ক লাভারের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, সেটা বলতেছে যে তারা এটাকে এক্সপেক্টেড রিটার্ন আপওয়ার্ড নিয়ে নেয়, ঠিক আছে? তো আরেকটা আর তারা কি বলছে, তারা হ্যাপি টু এঙ্গেজ ইন ফেয়ার গেমস এন্ড গ্যাম্বলস, ঠিক আছে? ফেয়ার গেম বলতে বোঝানো হচ্ছে যে গ্যাম্বেল টাইপের আর কি, ঠিক আছে? ফেয়ার গেমের যেখানে কোনো প্রিমিয়াম দিচ্ছে না, যেটা তোমার কোনো একটা এক্সট্রা রিস্কি প্রজেক্ট যেখানে অনেক রিস্ক ইনভলভ, ঠিক আছে, কিন্তু এটার জন্য তোমাকে কোনো এক্সট্রা রিটার্ন অফার করা হচ্ছে না, যে বলতেছে না যে এই প্রজেক্টটা যেহেতু অনেক বেশি রিস্কি এর কারণে আমরা এখানে স্বাভাবিক আছে 6%, স্বাভাবিক হয়তো 6% রিটার্ন, আমরা হয়তো একটু বেশি দিব, আমরা 10% রিটার্ন দিব কারণ এটা অনেক রিস্কি প্রজেক্ট, ঠিক আছে? কিন্তু ওরকম না বিষয়টা, ওটা যে বেশি দেয় রিস্কি প্রজেক্টে বেশি রিটার্ন দেয় এটাকে রিস্ক প্রিমিয়াম বলে, কিন্তু কোনো রিস্ক প্রিমিয়াম না থাকলে সেটাকে বলা হচ্ছে তোমার ফেয়ার গেম। তো এই ফেয়ার গেম এই টাইপের রিস্কি প্রজেক্ট দেখে, গ্যাম্বলিং টাইপের আর কি, ওই ধরনের প্রজেক্টেও কিন্তু ইনভেস্টমেন্ট করে কারা, যারা রিস্ক টেকার, ঠিক আছে? তো হ্যাপি টু এঙ্গেজিং এই কথাটা এখানে বলছে। আর এই জিনিসটা কিছু না, এটা হলো তোমার স্বাভাবিকভাবে কোনো প্রজেক্ট কখন তোমার জন্য বেটার, কোনো পোর্টফোলিও ধরো পোর্টফোলিও এ আছে, পোর্টফোলিও বি আছে, তো পোর্টফোলিও এর যদি রিটার্ন পোর্টফোলিও বি এর চেয়ে বেশি হয় তাহলে তোমার জন্য ভালো, ঠিক আছে? রিটার্ন যদি বেশি হয় এক্সপেক্টেড রিটার্ন। আবার পোর্টফোলিও এর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা রিস্ক বলতেছি সেটা যদি পোর্টফোলিও বি এর চেয়ে কম হয় তাহলে তোমার জন্য ভালো। তো এখানে এই কথা বলছে। আর এইটা তুমি গ্রাফের মাধ্যমে জিনিসটা দেখতে পারবা যে গ্রাফে কোন পয়েন্টটা তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? এটা আমি গ্রাফে দেখাই, বুঝাই দিচ্ছি। আচ্ছা, আগে আমি এখানে একটা গ্রাফিকে দেখাই, ঠিক আছে? তারপরে ওই জিনিসটা রিলেট করতে পারবা, ঠিক আছে? এটা একটা গ্রাফ, ঠিক আছে? এটা হলো তোমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এই কলাম বরাবর, ঠিক আছে, কি পরিমাণ রিটার্ন দিচ্ছে, আর এই কলাম বরাবর তোমার সিগমা, ঠিক আছে? তো এখন তুমি একটা পোর্টফোলিওর কথা চিন্তা করো যেটা তোমাকে কোনো একটা পরিমাণ রিটার্ন দিচ্ছে, ঠিক আছে? কোনো পরিমাণ ধরো 6% রিটার্ন দিচ্ছে, ঠিক আছে? একটা পোর্টফোলিও তোমাকে যে রিটার্ন দিচ্ছে এই বরাবর, ঠিক আছে? তো এটা তো 6% রিটার্ন, তো এইখানে এই বরাবর এতটুকু, মানে এতটুকু রিটার্ন দিচ্ছে তোমার, এটা রিটার্নের কলাম, আর এতটুকু তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এতটুকু রিস্ক, ঠিক আছে? তাহলে এই দুটো যদি আমি পয়েন্ট যোগ করি তাহলে আমি এই পয়েন্টটা পাবো, ঠিক আছে? যদি আমি এখান থেকে টানি, ঠিক আছে, তাহলে লাইনটা আমি দেখতে পারবো যে এই লাইনটা, ঠিক আছে? তো এই পয়েন্টটা, তো এইটা হলো এই পয়েন্টটা আমার পোর্টফোলিও কি, পোর্টফোলিওর নাম দিলাম আমি পি, ঠিক আছে? তো এই পি পয়েন্টটা আমাকে কি ইন্ডিকেট করতেছে, যে আমাকে এতটুকু আমার রিটার্ন আর এতটুকু হলো আমার রিস্ক, ঠিক আছে? এতটুকু আমার রিস্ক, ঠিক আছে? এতটুকু আমার রিস্ক, এতটুকু আমার রিটার্ন, এটা আমার পোর্টফোলিও পি আমাকে বলতেছে, ঠিক আছে? তো এখন এই জিনিসটা দেখো, এটা তো বুঝছো পোর্টফোলিও পি। তো আমি যে পয়েন্টটা আঁকছি এই পয়েন্ট হলো এই পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট, ঠিক আছে? এখন আরেকটা পোর্টফোলিওর কথা চিন্তা করো, সেটা হলো এই পয়েন্টটা, আমি তো পোর্টফোলিও পি এর কথা বলছি যে আমাকে তাহলে পোর্টফোলিও পি এতটুকু রিটার্ন দিচ্ছে,
আর এতটুকু আমাকে রিস্ক নিচ্ছে, ঠিক আছে। এখন আরেকটা পোর্টফোলিওর কথা চিন্তা করো, আমি কম্পেয়ার করবো যে আমার জন্য কোন পোর্টফোলিও বেটার, ঠিক আছে। এখন আরেকটা পোর্টফোলিও ধরো এই যে বক্স, এই অংশ, এই ডাইরেকশনে এই বক্সের মধ্যে কোন একটা পয়েন্টে পড়ছে, ধরো এখানে, ঠিক আছে, এই পয়েন্টে। তো এটা ধরো আগে, আচ্ছা পি পোর্টফোলিওর কথা বলি। আমি বলছিলাম পি পোর্টফোলিও আমাকে 6% রিটার্ন দিচ্ছে, তাহলে এখানে 6, আর আমাকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিচ্ছে, রিস্ক ছিল 8%, ঠিক আছে। আরেকটা পোর্টফোলিওর কথা বলি, পোর্টফোলিও এ, ঠিক আছে। এটা তাহলে আমাকে একটু বেশি দিচ্ছে, 8% রিটার্ন দিচ্ছে, আর এখানে আমাকে হয়তো এটা ধরো 4%, 4% আমাকে দিয়ে দিচ্ছে, 4, এটা 8, ঠিক আছে। 4% আমাকে রিস্ক আর 8% আমার রিটার্ন দিচ্ছে। তো এটা হলো আমার পোর্টফোলিও এ। আচ্ছা তুমি আমাকে বলো তো, মানে তোমরা মানে একটা জিনিস দেখো যে এখানে কোন পোর্টফোলিওটা বেটার, পোর্টফোলিও এ না পোর্টফোলিও পি, ঠিক আছে। স্বাভাবিকভাবে কিন্তু তোমার পোর্টফোলিও এ বেটার, ঠিক আছে। কেমনে দেখো, পোর্টফোলিও পি যেখানে তোমাকে রিস্ক ছিল 8%, ঠিক আছে। আমি কি বলছিলাম যে রিস্ক কম হইলে ভালো, রিটার্ন বেশি হইলে ভালো, ঠিক আছে। পোর্টফোলিও পি তে রিস্ক ছিল 8%, পোর্টফোলিও এতে তোমার রিস্ক কত, 4%। আর পোর্টফোলিও পি তে তোমার রিটার্ন ছিল কত, 8%। পোর্টফোলিও পি তে রিটার্ন ছিল 6%, ঠিক আছে। এখানে আবার তুমি পোর্টফোলিও এতে রিটার্ন বেশি পাচ্ছ, 6 এর তুলনায় 8% পাচ্ছ, ঠিক আছে। পোর্টফোলিও এতে তুমি রিটার্ন বেশি পাচ্ছ, আবার রিস্ক কম, ঠিক আছে। দুই দিক দিয়েই তোমার পোর্টফোলিও এ বেটার, ঠিক আছে। তো এই জিনিসটা আমি যেটা বলছি, ঠিক আছে, এটা তুমি এই যে বক্সটা এই পয়েন্ট পি এর এখানে যে লাইন টানলাম, এই লাইনের যদি আমি এই যে বক্সটা, এই অংশের মধ্যে আমি যে কোনো জায়গায় যদি পয়েন্ট টানি, ঠিক আছে, যেখানেই পয়েন্ট বসাই, সরি টান হয়ে গেছে, যেখানেই পয়েন্ট বসাই আমি, ঠিক আছে, সেখানেই আমার বিষয়টা এরকম হবে যে আমার পোর্টফোলিও পি এর চেয়ে একটা বেটার পোর্টফোলিও পাবো, ঠিক আছে। পোর্টফোলিও পি এর চেয়ে একটা বেটার পোর্টফোলিও পাবো। এখানে হলো যদি আমি এই জোনের যে কোনো জায়গায় আমি বসাই, তাহলে অবশ্যই আমার রিটার্ন, কি বলতাম আমি, রিস্ক যা আছে পোর্টফোলিও পি এর, এই বক্সের যে কোনো পয়েন্টে রিস্ক হয় সেই সমান হবে অথবা তার চেয়ে কম হবে, ঠিক আছে। এবং রিটার্ন যা আছে পোর্টফোলিও পি এর, পোর্টফোলিও পি এর রিটার্ন কত, 6%। এই বক্সের যে কোনো পয়েন্টে রিটার্ন হবে তোমার এই 6%-এর বেশি অথবা তার সমান, ঠিক আছে। তুমি দেখো এই বক্সের যদি আমি এই পয়েন্টটা নিই, ঠিক আছে, তো পোর্টফোলিও পি আমাকে 6% রিটার্ন দিচ্ছিল। আমি যদি এখানে একটা পোর্টফোলিও বললাম যে পোর্টফোলিও বি, ঠিক আছে, পোর্টফোলিও বিও আমাকে 6% রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। কিন্তু পোর্টফোলিও বি কেন পি এর চেয়ে বেটার, কারণ এখানে রিটার্ন সেম দিলেও কিন্তু রিস্ক, দেখো এখানে আমি এই বরাবর যদি টানি, রিস্ক কিন্তু আমার আরো কম আসবে, ঠিক আছে। একইভাবে আমি যদি এখানে কোনো পয়েন্ট দেই, তাহলে আমাকে পোর্টফোলিও পি 8% রিস্ক দিচ্ছিল, ঠিক আছে। তো এখানে যদি আমি একটা পোর্টফোলিও দিই, পোর্টফোলিও সিও আমাকে 8% রিস্ক দিচ্ছে, ঠিক আছে। কিন্তু পোর্টফোলিও পি আমাকে রিটার্ন দেখা যাবে, রিটার্ন পোর্টফোলিও পি তে 6% ছিল, কিন্তু পোর্টফোলিও সি তে দেখবা রিটার্ন হয়তো আরো বেশি, হয়তো 10%, ঠিক আছে। তো এই বক্সের এই কোয়াড্রান্টের যে কোনো পয়েন্টের ভ্যালু, যে কোনো পয়েন্ট কি তোমার জন্য একটা নর্থ ওয়েস্ট এই ডাইরেকশনটাকে প্রেফার ডাইরেকশন বলি, যে কোনো পয়েন্টে তোমার হলো পোর্টফোলিও পি এর চেয়ে বেটার। আর একইভাবে এটার উল্টা হলো এটাই, এই কোয়াড্রান্টের যে কোনো ভ্যালু তোমার এই পোর্টফোলিও পি এর চেয়ে, মানে এই সোজা কথায় তুমি যখন একটা ইয়ে করবা, ঠিক আছে, একটা পোর্টফোলিও সিলেক্ট করতেছো, গ্রাফ দিয়ে কেমনে বুঝবা, ঠিক আছে, একটা এখানে তোমার একটা পোর্টফোলিও, ঠিক আছে, এটা হলো রিটার্ন, এটা হলো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো একটা যে কোনো একটা পোর্টফোলিও, ওটার একটা এখন পোর্টফোলিও, তো ওই পোর্টফোলিও যে এক্সপেক্টেড রিটার্ন এন্ড রিস্ক, সেটার বেসিসে যেই পয়েন্টটা আসবে, সেটা যেখানেই হোক, ধরো এখানে আসছে পয়েন্টটা, তো সেই পয়েন্ট বরাবর যদি আমরা এভাবে টানি, ঠিক আছে, টানলে এই যে ডাইরেকশন, এই ডাইরেকশনের যদি অন্য কোনো পোর্টফোলিও আমার অপশনে, অন্য কোনো পোর্টফোলিও আমি পয়েন্ট করলাম, ঠিক আছে, আরেকটা পোর্টফোলিও এখন আমি বসাবো, সেটা যদি এই ডাইরেকশনের কোথাও পড়ে, তাহলে ওটা সেকেন্ড পোর্টফোলিওটা এই পোর্টফোলিও হচ্ছে বেটার, ঠিক আছে। এইটা আর যদি এই ডাইরেকশনে পড়ে, তাহলে আমার এটাই বেটার ছিল, ঠিক আছে। আর এই দুই ডাইরেকশনে কখন পড়তে পারে, মানে এই দুই ডাইরেকশনে পড়লে কি বেটার না, এটার ব্যাপারে বলছে যে এটা ইনভেস্টরের রিস্ক অ্যাভারশনের উপর ডিপেন্ড করে। তো এটা নিয়ে আমি নেক্সটে আলোচনা করবো আর কি, ঠিক আছে।